আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেলোয়ার কেমিস্ট্রি একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এই সন্ধ্যা রাতের কেমিস্ট্রি ক্লাসে। আজকে আমি আলোচনা করব অর্থপ্যারা ও মেটা নির্দেশকের বিষয়বস্তুগুলো নিয়ে। তো আমরা জেনে আসি অর্থপ্যারা নির্দেশকগুলো কোনগুলো। গত ক্লাসে অর্থপ্যারা নির্দেশকের কিছু সংক্ষিপ্ত আলোচনা করেছি। আজকে আবারও সেই জায়গা থেকেই শুরু করব। তো আমরা আজকে আগে জেনে নিই অর্থপ্যারা নির্দেশকগুলো কত। বেঞ্জিন চক্র, একটা বেঞ্জিন চক্র আমি অঙ্কন করলাম। এটা একটা বেঞ্জিন চক্র। এই বেঞ্জিন চক্রের যে কোনো স্থানকে আমি অর্থাৎ যে কোনো কার্বনকে আমি 1 নম্বর বিবেচনা করতে পারি। এইটা আমি 1 নম্বর বিবেচনা করলাম। তো এইটা 2 নম্বর, এইটা 3 নম্বর, এইটা 4 নম্বর, এইটা 5 নম্বর, এইটা 6 নম্বর। ডান দিক থেকে। বাম দিক থেকে যদি আমি বিবেচনা করি তাহলে 6 নম্বরটা হবে 2 নম্বর, আর 2 নম্বরটা হবে 6 নম্বর, 5 নম্বরটা হবে 3 নম্বর, আর 3 নম্বরটা হবে 5 নম্বর। ডান দিক থেকেও নাম্বারিং করা যাবে, বাম দিক থেকেও করা যাবে। আর 4 নম্বর যে দিক থেকে করি সেই দিক থেকে 4 নম্বরই থাকবে। তো এই বেঞ্জিন চক্রে এই 1 নং অবস্থানে যদি আমি একটা গ্রুপ যুক্ত করি, এই গ্রুপটাকেই বলা হবে নির্দেশক। এই 1 নম্বর গ্রুপে যেটা যুক্ত হবে সেটাকেই বলা হবে নির্দেশক। আর দ্বিতীয় গ্রুপটা বেঞ্জিন চক্রের এই দ্বিতীয় বা পরের গ্রুপগুলো বেঞ্জিন চক্রের 2, 3, 4, 5, 6 অবশিষ্ট যে 5টা স্থান রয়েছে এই 5টা জায়গায় বা 5টা কার্বনের যুক্ত হবে। তাহলে এই পরবর্তী গ্রুপগুলো কোথায় যুক্ত হবে তা এই প্রথম গ্রুপ অর্থাৎ এক্স এই গ্রুপটা নির্দেশ করে। এই জন্য এটাকে বলা হচ্ছে নির্দেশক। তো এটার এই নির্দেশ করার উপর ভিত্তি করে নির্দেশককে বেঞ্জিন চক্রে যে 1 নম্বর নির্দেশক থাকে এই নির্দেশকটা নির্দেশ করার অপর গ্রুপকে নির্দেশ করার উপর ভিত্তি করে এই গ্রুপটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 অর্থপ্যারা নির্দেশক। নাম্বার 1 অর্থপ্যারা নির্দেশক। নাম্বার 2 মেটা নির্দেশক। মেটা নির্দেশক। তো এই অর্থপ্যারা নির্দেশকের আর একটা নাম আছে বলয় সক্রিয়কারী নির্দেশক। বলয় সক্রিয়কারী। মেটা নির্দেশকের আর একটা নাম আছে বলয়ের সক্রিয়তা হ্রাসকারী। এই হচ্ছে আমাদের যে নির্দেশক সেই নির্দেশকের প্রকারভেদ পাইল। ঠিক আছে। তো অর্থপ্যারা নির্দেশক বা বলয় সক্রিয়কারী নির্দেশক, মেটা নির্দেশক বা বলয় সক্রিয়তা হ্রাসকারী নির্দেশক। তাহলে আমরা এই নির্দেশকগুলোর উদাহরণগুলো একটু জেনে নিই যে সেই নির্দেশকগুলো কোনগুলো। তার আগে একটু জেনে নেওয়া দরকার যে অর্থপ্যারা কোনগুলো আর মেটা কোনগুলো। গত ক্লাসে আলোচনা করেছি, তারপর আমি আবারও লিখছি 2 বা 6। আমরা এটাকে বলতে পারি অর্থ অবস্থান। বেঞ্জিনের এটা হলো অর্থ অবস্থান বা 2, 6, 3 অথবা 5 এইটাকে বলবো আমরা মেটা অবস্থান। এইটাকে বলা হবে মেটা অবস্থান। অপরদিকে 4 নম্বর অবস্থান এইটাকে বলা হবে
প্যারা অবস্থা, প্যারা অবস্থা। এই হচ্ছে আমাদের বেঞ্জিনের বাকি যে অবস্থানগুলো রয়েছে তার নামগুলো। তাহলে 2 এবং 6 এটাকে অর্থ অবস্থান বলা হবে। তার মানে যদি বলা হয় যে অর্থ যৌগ, তাহলে বুঝে নিতে হবে যে 2 6 রয়েছে। 2 অর্থ প্যারা বলতে পারি, 2 বলতে পারি, 6 বলতে পারি, ঠিক আছে? মানে 2 6 মানে অর্থ, ঠিক আছে? 3 5, 3 বা 5 বা 3 5 এটা হলো মেটা, আর 4 হলে প্যারা। বাট এখানে অবস্থান দেখানো হয়েছে 3টা, কিন্তু নির্দেশক হচ্ছে, নির্দেশককে এই 3টার মধ্যে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক বা বলয় সক্রিয়কারী নির্দেশক, আর একটা হচ্ছে মেটা নির্দেশক বা বলয় সক্রিয়তা হ্রাসকারী নির্দেশক। তো এখন উদাহরণে চলে আসি, উদাহরণ কোনগুলো? তো অর্থপ্যারা নির্দেশক, এদেরকে অর্থপ্যারা নির্দেশক কেন বলা হয়? কারণ এই নির্দেশকগুলো বেঞ্জিন চক্রে যদি উপস্থিত থাকে, এই নির্দেশকগুলো যদি বেঞ্জিন চক্রে উপস্থিত থাকে, তাহলে বেঞ্জিনের বলয়টা সক্রিয় হয়, ঠিক আছে? অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, এই জন্য এদেরকে অর্থপ্যারা নির্দেশক বলা হয়। আজকে আমি মেকানিজমটা দেখাবো, তখন বিষয়গুলো ক্লিয়ার হবে। আর মেটা নির্দেশক, তার মানে এই নির্দেশকগুলো যখন বেঞ্জিন চক্রে থাকবে, তখন দ্বিতীয় নির্দেশকগুলো, দ্বিতীয় গ্রুপগুলো বা দ্বিতীয় প্রতিস্থাপক গ্রুপগুলো বা পরের প্রতিস্থাপক গ্রুপগুলো মেটা অবস্থানে যুক্ত হবে। কেন যুক্ত হবে সেটা নিয়ে আলোচনা করবো মেকানিজমের সময়। তো এক্সাম্পল হিসেবে আমি দেখি অর্থপ্যারা নির্দেশকগুলো কি কি আসে। অর্থপ্যারা নির্দেশকের মধ্যে আসে হচ্ছে অ্যামিনো গ্রুপ, OH গ্রুপ, ক্লোরো গ্রুপ, CH3 গ্রুপ। এই ধরনের গ্রুপগুলো যদি বেঞ্জিন চক্রের X এর অবস্থানে অবস্থান করে, বা যে বেঞ্জিন চক্রটা দেখানো হয়েছে সেই বেঞ্জিন চক্রের যদি X অবস্থানে এই গ্রুপগুলোর কোনো একটা গ্রুপ যদি যুক্ত থাকে, তাহলে বুঝে নিবা যে ওই যৌগটার ওই প্রথম নির্দেশকটা হবে হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক এদেরকে চিনিবার উপায়, চিনিবার উপায় নাম্বার 1, সিগমা বন্ধন, সিগমা বন্ধন দ্বারা যুক্ত থাকে। এইটা একটা সহজে চিনিয়ে নেওয়ার উপায়। নাম্বার 2, মুক্ত জোড় ইলেকট্রন থাকে, মুক্ত জোড় ইলেকট্রন থাকে। তাহলে আমরা এই দুটো জিনিস একটু মুখস্থ করে নিই, যে অর্থপ্যারা নির্দেশক যারা অর্থপ্যারা নির্দেশক এখানে কে থাকে বা কিভাবে চেনা যায়? সিগমা বন্ধন দ্বারা যুক্ত থাকে, তারপরে মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এখানে নাইট্রোজেনের উপর মুক্ত জোড় ইলেকট্রন থাকে, অক্সিজেনের উপর মুক্ত জোড় ইলেকট্রন থাকে, আর এখানে ক্লোরিনের উপর মুক্ত জোড় ইলেকট্রন থাকে। আর কার্বন, এখানে মিথেনে CH3, এইটাতে মুক্ত জোড় ইলেকট্রন না থাকলেও এখানে মুক্ত জোড় ইলেকট্রন সৃষ্টি হয়, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2, দ্বিতীয় উদাহরণ, মেটা নির্দেশক কোনগুলো? NO2, NO2। আমি এগুলোর গাঠনিক সংকেতগুলো সাথে সাথে লিখে যাই, তাহলে চিনিবার উপায় সুবিধা। CHO, নিচে আমি গাঠনিক সংকেতগুলো লিখে যাচ্ছি, গাঠনিক সংকেতগুলো নিচে আমি লিখে যাচ্ছি। COOH, যথেষ্ট, এই তিনটাই যথেষ্ট। চিনিবার উপায়, সহজে চিনিবার উপায়। নাম্বার 1, তড়িৎ ঋণাত্মক পরমাণু থাকে, তড়িৎ ঋণাত্মক পরমাণু
দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত। এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা চিনিবার উপায়। মেটা মেটা নির্দেশক, দেখুন 2 নম্বর উদাহরণ রেখেছি। মেটা নির্দেশক চিনিবার উপায়, তড়িৎ ঋণাত্মক পরমাণু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকবে। ঠিক আছে, এরকম যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যদি যুক্ত থাকে তাহলে বুঝে নিবা যে এটা মেটা নির্দেশক। তো আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছে। এখন আমরা আলোচনা করব, আমরা এখানে অর্থগড়া নির্দেশক এবং মেটা নির্দেশকগুলো চিনলাম। এখন আমরা যেটা আলোচনা করব যে এই গ্রুপগুলো বা 1 নম্বর গ্রুপগুলো বা 2 নম্বর গ্রুপগুলো বেনজিন চক্রে থাকলে, যেমন 1 নম্বর গ্রুপগুলো বেনজিন চক্রের X অবস্থানে থাকলে সেটাকে কেন মেটা নির্দেশক বলা হবে, সেটাকে কেন অর্থগড়া নির্দেশক বলা হবে। আর এই দ্বিতীয় উদাহরণে যে উদাহরণগুলো আমি দেখিয়েছি সেই উদাহরণগুলো যদি এক্স এর এই অবস্থানে থাকে তাহলে এটাকে কেন মেটা নির্দেশক বলা হবে, এটা দিয়ে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সব পরীক্ষায় প্রায় আসে। মুছে দিলাম, দিয়ে আমি উদাহরণ দুটো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট উদাহরণ NH3। আচ্ছা ফেনলটা ফেনল এইটা অর্থগড়া নির্দেশক কেন? ফেনলে অক্সিজেনের লন পেয়ার বা মুক্ত জোড় ইলেকট্রন থাকে, দেখো আমি গাঠনিক সংকেত দিয়ে লিখেছি। যদি প্রশ্ন করা হয় ফেনল অর্থগড়া নির্দেশক কেন, ফেনল বেনজিন অপেক্ষা সক্রিয় কেন, সব উত্তরটাই এখানে আছে। প্রশ্ন কি বললাম? ফেনল অর্থগড়া নির্দেশক, এটা অর্থগড়া নির্দেশক কেন, অর্থগড়া নির্দেশক কেন, ফেনলের ওএইচ গ্রুপটা কেন, আমি এটা দাগ দিলাম, ফেনলের ওএইচ গ্রুপটা কেন অর্থগড়া নির্দেশক। অথবা প্রশ্ন আসতে পারে ফেনল বেনজিন অপেক্ষা সক্রিয় কেন, বেনজিন অপেক্ষা সক্রিয় কেন। ঠিক আছে, ফেনল বেনজিন অপেক্ষা সক্রিয় কেন, এই দুইটা প্রশ্নের উত্তরই সেম হবে। তো এই দুইটা প্রশ্নের উত্তরটা বেনজিনের রেজোন্যান্স বা অনুরণন কাঠামোর মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব। তাহলে আমরা এই দুটো প্রশ্নের উত্তরটি রেজোন্যান্স কাঠামোর উপর বা নির্ভর করছে। তাহলে রেজোন্যান্স কাঠামোটা করি, তারপরে বুঝিয়ে দিলেই হয়ে যাবে। আমি এখানে রেজোন্যান্স কাঠামো করার জন্য আমি বেনজিনের 5টা চিত্র আঁকব, বেনজিনের 5টা চক্র আঁকবো। চক্র এই আমি একটা প্রথমটা আগে ফুলটা আঁকে নিলাম, এই এই এই, ঠিক আছে। এরপরে আমি 5টা আগে আঁকিয়ে নিই, তোমরাও এইভাবে করবা, তাহলে দেখবা যে সহজ হবে। এরকম পরপর 5টা আঁকিয়ে নিবে, 6টা হবে না, 5টাই হবে, ঠিক আছে। তাহলে 1টা 2টা 3টা, 3 নম্বরটা হয়েছে। আচ্ছা, তারপরে 4 নম্বর, এরপরে 5 নম্বরটা আমি নিচে আঁকি। পাঁচ নম্বরটা নিচে আঁকালাম, ঠিক আছে, 5টা চক্র। তো দেখো আমি যে টেকনিকটা অবলম্বন করে তোমাদের আঁকতে বলবো সেটা তোমরা করবা, তাহলে দেখবা যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং সহজেই হয়ে যাবে। ফার্স্টেরটা লাস্টেরটা সেম হবে, এটা মনে রাখবো। তাহলে লাস্টেরটা আমি দিয়ে দিলাম, ফার্স্টেরটা লাস্টেরটা সেম হবে। ফার্স্টেরটা আমি ডান দিক থেকে
দ্বিবন্ধন দিয়েছি, আমি লাস্টেরটা বাম দিক থেকে দেব, বাম দিক থেকে। মানে ব্যাপারটা সহজ ভাবে বলি, যদি তুমি ফার্স্টেরটা বাম দিক থেকে দাও দ্বিবন্ধন, তাহলে লাস্টেরটা ডান দিক থেকে হবে। আর ফার্স্টেরটা যদি তুমি ডান দিক থেকে দ্বিবন্ধন দাও, একটা কার্বন পরপর, তাহলে লাস্টেরটা হবে বাম দিক থেকে। তো আমি ফার্স্টেরটা যেহেতু ডান দিক থেকে দিয়েছি, আমি লাস্টেরটা বাম দিক থেকে দেবো, ঠিক আছে? এইভাবে হয়ে গেল। এটা একটা অনুরণন কাঠামো, এটাও একটা অনুরণন কাঠামো। এখন মাঝখানেরগুলো কিভাবে করব? এইটা অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক মানে হচ্ছে বেঞ্জিন চক্রে যদি একটা প্রতিস্থাপক যুক্ত থাকে, তাহলে দ্বিতীয় প্রতিস্থাপকটা যখন যুক্ত হবে তখন অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হবে। অর্থ প্যারা অবস্থান মানে হচ্ছে 2, 4, 6। কেন হবে সেটাই আমরা দেখব এখানে। আমি যে কাঠামোগুলো লিখেছি এই কাঠামোগুলোকে রেজোন্যান্স বা অনুরণন কাঠামো, ঠিক আছে? পুরোটা কমপ্লিট হওয়ার পরে এটাতে কার্বন রয়েছে, এখানে অক্সিজেন। কার্বনের অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বেশি, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম, ঠিক আছে? তা হোক, কিন্তু এই বেঞ্জিন চক্রের যে পাই ইলেকট্রনটা রয়েছে, এটা এভাবে চক্রাকারে আবর্তন করে। এই আবর্তনের কারণে এই কার্বনের সাথে যে সিগমা বন্ধন দ্বারা যে পরমাণুটা যুক্ত থাকবে, সেই পরমাণুতে যে মুক্তজোড় ইলেকট্রন থাকে, সেই মুক্তজোড় ইলেকট্রনটা বেঞ্জিন চক্রের ভিতরে প্রবেশ করে। কি বললাম আমি আবারও বলছি, বেঞ্জিন চক্রের কার্বনের সাথে যে তড়িৎ ঋণাত্মক পরমাণু বা যে পরমাণুটা যুক্ত থাকে, সেই পরমাণুর সাথে যে মুক্তজোড় ইলেকট্রন থাকে, এই মুক্তজোড় ইলেকট্রনটা বেঞ্জিন চক্রের এই ইলেকট্রনের ঘূর্ণনের কারণে ওই ইলেকট্রনটা বেঞ্জিন চক্রের ভিতরে প্রবেশ করে। তার মানে বেঞ্জিন চক্র ইলেকট্রন গ্রহণকারী বিকারক, ইলেকট্রন গ্রহণ করে। এই অর্থপ্যারা নির্দেশক যদি উপস্থিত থাকে, তাহলে বেঞ্জিন চক্রের ইলেকট্রনটা বেঞ্জিন চক্রের মধ্যে চলে আসবে। তাহলে চক্রের মধ্যে যখন চলে আসবে, তখন এই ইলেকট্রনটা এই অক্সিজেন আর এই কার্বনের মধ্যে এসে একটা দ্বিবন্ধন তৈরি করবে। আমি এখানে দেখাবো, এই ইলেকট্রনটা অক্সিজেন আর কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধন তৈরি করবে। ফলশ্রুতিতে যা হবে, এই অক্সিজেন পরমাণুটা পজিটিভ চার্জ যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? আর উপরে যেটা আছে সেটা তো ওটা থাকবে হবেই। এখন এটা কিন্তু 1 নম্বর কার্বন, এই জায়গাটা যেখানে OH ব্লকটা যুক্ত আছে, এই 1 নম্বর কার্বনের এই 1 নম্বর এবং 2 নম্বর কার্বনের মধ্যে যে দ্বিবন্ধনটা রয়েছে, সেই দ্বিবন্ধনটা যে 1 ও 2 নম্বর কার্বনের মধ্যকার দ্বিবন্ধনের ইলেকট্রনটা 2 নম্বর কার্বনে গিয়ে জমা হবে। কারণ বেঞ্জিন চক্রে কখনোই দুইটা দ্বিবন্ধন পাশাপাশি থাকবে না, থাকলে সেটা বেঞ্জিন চক্র হবে না। তাই যখন অক্সিজেন এবং কার্বনের মধ্যে দ্বিবন্ধনের ইলেকট্রনটা এসে যখন নতুন করে দ্বিবন্ধন সৃষ্টি করবে, তখন 1 ও 2 এর দ্বিবন্ধনের ইলেকট্রনগুলো 2 নম্বরে গিয়ে জমা হবে। বাকি যেগুলো যেমন ছিল তেমনই থাকবে। সরি, আমার একটা কল এসেছিল, তো আবার আলোচনা শুরু করে এই আলোচনাটা একটু মুছে দিলাম, আমি পরে দিচ্ছি আবার। তাহলে দেখো, এই যে 1 ও 2 এর ইলেকট্রনটা 2 এ জমা হলো, হওয়ার পরে এই 2 এর ইলেকট্রনটা এখানে যে জমা হলো, সেই ইলেকট্রনটা 2 আর 3 এর মধ্যে এসে নতুন করে আবার একটা দ্বিবন্ধন তৈরি করবে। আর এখানে যেমন ছিল তেমনই থাকবে, যেমন ছিল তেমনই থাকবে, ঠিক আছে? আর এপাশে এটা যেমন আছে তেমনই থাকবে। তাহলে এখন যখন এই 2 এর ইলেকট্রনটা 2 আর 3 এর মধ্যে দ্বিবন্ধন তৈরি করবে, তাহলে 3 আর 4 এর এই ইলেকট্রনটা কি করবে? কারণ এখানে থাকবে, কারণ আমি একটু আগেই বলেছি বেঞ্জিন চক্রে পরপর দুইটা দ্বিবন্ধন থাকবে না, অবশ্যই একান্তর দ্বিবন্ধন থাকবে। তাহলে এই ইলেকট্রনটা যাই কোথায় জমা হবে? 4 এ জমা হবে। 3 এবং 4 এর ইলেকট্রনটা গিয়ে জমা হবে কোথায়? 4। তাহলে এরকম ভাবে কয়টা কাঠামো তৈরি হলো? মোটামুটি 3টা কাঠামো আমি অলরেডি করে ফেলেছি। তাহলে দেখো, একটু লক্ষ্য করলে তুমি দেখতে পারবা যে এই বেঞ্জিন চক্রের ওই অক্সিজেনের যে মুক্তজোড় ইলেকট্রন আছে, সেই মুক্তজোড় ইলেকট্রনটা ভিতরে প্রবেশ করেছে, এবং প্রবেশ করার কারণে 2 নাম্বার এটা অর্থ অবস্থান, এখানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। এবং পরের চিত্রে আমি দেখতে পাচ্ছি 4 নাম্বার অবস্থান অর্থাৎ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। আর এই 2 দিকে অ্যারো চিহ্ন, এটাকে অনুরণন কাঠামোর জন্য এই চিহ্নগুলো দেওয়া হয়। মানে এগুলো সবগুলোই
যতগুলো অনুরণন কাঠামো হবে সবগুলোতে এরকমভাবে চিহ্ন দিয়ে যেতে হবে। তাহলে 2 4 অর্থাৎ অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাইল। তো এখনও তো জায়গা রয়েছে, এখন কি হবে, এই 4 ইলেকট্রনটা আবার চলে যাবে, 4 ইলেকট্রনটা আবার কোথায় চলে যাবে, চলে যাবে 4 আর 5 মধ্যে, 4 আর 5 মধ্যে। আর এখানে যা থাকবে তাই, এখানে যা থাকবে বা যেভাবে ছিল ওইভাবেই থাকবে। এখন যখন এই 4 আর 5 ইলেকট্রনটা 4 ইলেকট্রনটা গিয়ে যখন 4 আর 5 মধ্যে দ্বিবন্ধন গঠন করবে, তখন এই 5 আর 6 ইলেকট্রনটা গিয়ে 6 জমা হবে, 6 নম্বর কার্বনে জমা হবে, 6 নং কার্বনে জমা হবে। ঠিক আছে, 6 নং কার্বনে জমা হবে। তাহলে 6 নং কার্বনে যখন জমা হবে তখন এখানে ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল, ইলেকট্রন ঘনত্ব বেড়ে গেল। তাহলে আগেরটা যেমন ছিল এরকমই থাকবে। তাহলে দেখো এখন এখানে 3টা কাঠামো আমি একটু দাগ দিলাম, এই 3টা কাঠামোতে একটু লক্ষ্য করো। এই 3টা কাঠামোতে তুমি যেটা দেখতে পাচ্ছ বা যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই বেনজিন চক্র যখন ইলেকট্রন অক্সিজেনের ইলেকট্রনকে ভিতরের দিকে টেনেছে তখন 2 4 এবং 6 অর্থাৎ অর্থ এবং প্যারা এই 2 অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়েছে। তাই এই মূলকগুলো বেনজিন চক্রে অর্থাৎ যেগুলো অর্থপ্যারা নির্দেশক দেখানো হয়েছে, আমি উদাহরণ আকারে যেগুলো দেখিয়েছি, সেই মূলকগুলো যদি বেনজিন চক্রে উপস্থিত থাকে তাহলে এই অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্বগুলো বৃদ্ধি পাবে। এই অনুরণন কাঠামো থেকে দেখা যায় যে এই চক্রগুলো বেনজিন চক্রে এই গ্রুপগুলো উপস্থিত থাকলে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্বগুলো বৃদ্ধি পায়। আর এই অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে দ্বিতীয় প্রতিস্থাপকগুলো বেনজিন চক্রের এই অর্থ প্যারা অবস্থানে যুক্ত হয়। আর এই কারণে বেনজিন চক্রে ওএইচ মূলক যুক্ত থাকলে বা ফেনলের ওএইচ মূলককে অর্থ প্যারা নির্দেশক বলা হবে। ঠিক আছে, বলা হবে। তাহলে লাস্ট এই চিত্রটা অলরেডি হয়ে গেছে। এখন এই ইলেকট্রনটা কোথায় চলে যাবে, এই 6 ইলেকট্রনটা আবার চলে যাবে 6 আর 1 গিয়ে নতুন করে দ্বিবন্ধন তৈরি করবে। এই যে 6 আর 1 দ্বিবন্ধন তৈরি করবে, আর এই দ্বিবন্ধনের ইলেকট্রনটা পূর্বের অবস্থানে আবার ফিরে চলে যাবে, পূর্বের অবস্থানে ফিরে যাবে। অর্থাৎ বেনজিনের এই যে ফার্স্ট কাঠামো আর লাস্ট কাঠামোটা সেম। দেখো শুধুমাত্র ওইটার ডান দিক থেকে দ্বিবন্ধন, এটার বাম দিক থেকে দ্বিবন্ধন। তো মুদ্রা কথা আমি আশা করি বোঝাতে পেরেছি, মানে আসল কথাটা বোঝাতে পেরেছি যে বেনজিন চক্রে যদি অর্থপ্যারা গ্রুপগুলো বা নির্দেশকগুলো যুক্ত থাকে তাহলে অনুরণনের মাধ্যমে বেনজিনের অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, এই জন্য এদেরকে অর্থপ্যারা নির্দেশক বলা হয়। ঠিক আছে, আর বেনজিন ফেনল অপেক্ষা সক্রিয় কেন, এটাই কারণ বেনজিনের কোনো অনুরণন হলেও বেনজিন চক্রের মধ্যে কোনো ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় না। আমি যদি নর্মালিভাবে এখানে বেনজিনের একটা চিত্র আঁকাই, দেখো বেনজিনের একটা যদি চিত্র আঁকাই, আমি কোণাতে আঁকালাম বেনজিনের চিত্র যদি আঁকাই, মানে এটাই উত্তর। বেনজিনের যদি আমি এভাবে একটা চিত্র আঁকাই, এটা হলো বেনজিনের চিত্র। এখানে কোনো বলয় সক্রিয়কারী বা বলয় নিষ্ক্রিয়কারী কোনো গ্রুপ যুক্ত নেই। বলয় সক্রিয়কারী বা বলয় নিষ্ক্রিয়কারী কোনো গ্রুপ যুক্ত নেই। বলয় সক্রিয়কারী বলয় নিষ্ক্রিয়কারী কোনো প্রকার গ্রুপ যুক্ত নেই। বেনজিনের পাই ইলেকট্রন রয়েছে, আর পাই ইলেকট্রন কারণে বেনজিন সক্রিয়, বেনজিন নিঃসন্দেহ সক্রিয়। কিন্তু বেনজিন অপেক্ষা ফেনল বা টলুইন বা এই ধরনের যে অর্থপ্যারা নির্দেশক যদি যুক্ত থাকে সেই যৌগগুলো বেশি সক্রিয়। কেন? কারণ বেনজিন চক্রের সাথে যখন অর্থ এবং প্যারা নির্দেশকগুলো যুক্ত থাকে তখন বেনজিন চক্রের অনুরণনের, বেনজিন চক্রের পাই ইলেকট্রনের বা চক্রের কারণে ওই অর্থপ্যারা নির্দেশকের যে মুক্তজোড় ইলেকট্রন থাকে সেই মুক্তজোড় ইলেকট্রনটা বেনজিন চক্রের মধ্যে প্রবেশ করে, যেভাবে প্রবেশ করে বেনজিন চক্রের অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। এই জন্য ফেনল বা অর্থপ্যারা নির্দেশক যুক্ত যৌগ যেমন অ্যানিলিন, টলুইন, ক্লোরোবেনজিন এরা বেনজিন অপেক্ষা অধিক সক্রিয় বা বেনজিন অপেক্ষা সক্রিয়। আশা করি এটা আমি বোঝাতে পেরেছি। এরপরে আলোচনা করব মেটা নির্দেশক নিয়ে, যে মেটা নির্দেশক। এটা মুছে দিলাম, সবগুলো পরিষ্কার করে একবারে ক্লিন করে।
আমি ছোট্ট করে একটা উদাহরণ, নাইট্রোবেনজিন, ছোট্ট করে একটা উদাহরণ লিখি এখানে কোনায়, ছোট্ট করে একটা উদাহরণ লিখলাম। এটা হলো নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন, ঠিক আছে, নাইট্রোবেনজিন। তাহলে এটা হচ্ছে কি, মেটা নির্দেশকটা, মেটা নির্দেশক কেন, অথবা বলা যায় বেনজিন অপেক্ষা সক্রিয় কোণ কেন, বেনজিন অপেক্ষা নাইট্রোবেনজিন কম সক্রিয় কেন, কম সক্রিয় কেন। ওকে, তো ওই একই কথাই চলে আসবে অনুরণন কাঠামো। তাহলে আগে অনুরণন কাঠামোটা আমি আঁকিয়ে নিতে হবে। বেনজিনের 5টা চক্র সেম ভাবে আগের মতো করে আঁকিয়ে নাও। বেনজিন চক্রে বেনজিনের 5টা চক্র আমি আগে টোটাল 5টা চক্র এভাবে করে নিই। আগেরটা যদি কিঞ্চিত পরিমাণও বুঝে থাকো কেউ, তাহলে অবশ্যই এটা তোমাকে 100% তুমি এটা বুঝতে পারবে, আশা করছি। 1 2 3 আমি এক লাইনেই 5টা আঁকানোর চেষ্টা করব, তোমরাও চেষ্টা করবা যে এক লাইনেই যেন 5টা চিত্র আঁকানো সম্ভব হয়, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি চেষ্টা করেছি এক লাইনেই 5টা আঁকানোর জন্য। ওকে, এটা গাঠনিক সংকেতটা যদি লিখি, গাঠনিক সংকেত আকারে লিখবো তাহলে সুন্দর। গাঠনিক সংকেতটা হচ্ছে এইটা, ঠিক আছে, গাঠনিক সংকেতটা হচ্ছে এইটা। অবশ্য বইগুলোতে অ্যারো চিহ্ন দেওয়া নাই, এখানে নাইট্রোমূলকের নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটা সন্নিবেশ বন্ধন রয়েছে, তো বইগুলোতে এটা অ্যারো চিহ্ন দেওয়া নাই, ঠিক আছে। বইগুলোতে আমি এটা একটু মুছে দিলাম, এটা মুছে দিলাম, মুছে দিয়ে এখানে একটু উপরে লিখলাম, এই সাইডে লিখলাম, কারণ এটার চিত্রের সাথে এটা কেমন যেন সাংঘর্ষিক হচ্ছে। ছোট করে একটু এখানে, আশা করি এটা আর সাংঘর্ষিক হবে না, ঠিক আছে, এটা প্রশ্ন আছে। তো বইগুলোতে অ্যারো চিহ্ন দেওয়া নেই, না দেখি দেওয়া আছে বইগুলোতে, তোমরা দেখবে যে এইরকম করে চিহ্ন দিয়ে অক্সিজেন দিয়ে এখানে মাইনাস দেওয়া আছে, এটা প্লাস, এটার অর্থ হচ্ছে এটা সন্নিবেশ বন্ধন রয়েছে। কেউ যদি অ্যারো চিহ্ন দিয়ে করে তাহলে ভুল হবে না, অ্যারো চিহ্ন দিয়ে করলে ভুল হবে না। এই প্লাস মাইনাসের অর্থ হচ্ছে, প্লাস মাইনাসের অর্থ হচ্ছে এখানে সন্নিবেশ বন্ধন রয়েছে, ঠিক আছে। তো এখন চলে আসি এটা কেন মেটা নির্দেশক। একটু খেয়াল করো, কার্বন নাইট্রোজেন, নাইট্রোজেনের সাথে যে দ্বিবন্ধন দ্বারা যে মৌলটা যুক্ত আছে সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল, নাইট্রোজেন অপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল। আর এটা হওয়ার কারণে এই দ্বিবন্ধনের ইলেকট্রনটা অক্সিজেনের দিকে সরে চলে যায়, দ্বিবন্ধনের ইলেকট্রনটা কোন দিকে সরে চলে যাচ্ছে, অক্সিজেনের দিকে সরে চলে যাচ্ছে। তাহলে অক্সিজেনের দিকে সরে চলে যাওয়ার কারণে অক্সিজেন নেগেটিভ চার্জ যুক্ত হবে আর নাইট্রোজেন পজিটিভ চার্জ যুক্ত হবে। বাট এই যে এটা 1 আর 2, এই যে পাই ইলেকট্রনটা রয়েছে, এই ইলেকট্রনটা চলে যায় নাইট্রোজেন আর কার্বনের মধ্যে, ফলে এইখানে গিয়ে একটা দ্বিবন্ধন তৈরি হয় নাইট্রোজেন আর কার্বন। তাহলে এখানে অনুরণন কাঠামো গুলো এগুলো হচ্ছে, আর এই বেনজিন চক্রের পাই ইলেকট্রন গুলো অনুরণনের মাধ্যমে বেনজিন চক্র থেকে বাহিরের দিকে চলে যাচ্ছে। আগের গ্রুপগুলো অর্থাৎ অর্থপ্যারা গ্রুপগুলো যখন যুক্ত ছিল তখন ওই অর্থপ্যারা গ্রুপ থেকে ইলেকট্রনগুলো বেনজিন চক্রের ভিতরে প্রবেশ করেছিল, কিন্তু এক্ষেত্রে এই মেটা নির্দেশক গ্রুপগুলো যখন বেনজিন চক্রে যুক্ত থাকবে তখন বেনজিন চক্রের ভিতরের ইলেকট্রনটা অনুরণনের মাধ্যমে বাহিরের দিকে চলে যাচ্ছে। এই যে বাইরের দিকে আরো চিহ্নতে দেখাচ্ছি, তাহলে বাইরের দিকে গিয়ে দেখো এখানে 2 এবং 1 থেকে ইলেকট্রন যখন 1 আর নাইট্রোজেনের মধ্যে গিয়ে দ্বিবন্ধন তৈরি করলো তখন অটোমেটিক এখানে 2 নম্বরে পজিটিভ চার্জ সৃষ্টি হবে। আর এই বন্ডটা যেমন ছিল তেমনই থাকবে, যেমন ছিল তেমনই থাকবে। নাইট্রোজেন প্লাসই থাকবে, অক্সিজেন মাইনাসই। এটা কিন্তু অ্যারো চিহ্ন দেওয়া যাবে, অ্যারো চিহ্ন দিলে এখানে নাইট্রোজেনের উপর প্লাস থাকবে না। কেউ যদি এটা অ্যারো চিহ্ন দেয় তাহলে এরকম হবে, অ্যারো চিহ্ন দিলে এরকম হবে, এটাই আমার কাছে ভালো লাগে।
কিন্তু বইগুলোতে দেখলাম প্রায় সবগুলো বইগুলোতে একটা জিনিস করা আছে, এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, এইভাবে দিয়ে প্লাস মাইনাস, এখানে হলো প্লাস, এখানে হলো মাইনাস। অনেকেই এটা মনে করে, অনেকে এটা মনে করতে পারে যে এই যে ইলেকট্রনটা চলে গেছে, চলে যাওয়ার কারণে নাইট্রোজেন প্লাস সৃষ্টি হয়েছে, এটা একেবারেই বলতে পারবে না, নেভার। হ্যাঁ, এখানে প্লাস সৃষ্টি হয়েছিল, বাট এই যে ইলেকট্রনটা দুইয়ের একের ইলেকট্রনটা এক আর নাইট্রোজেনের মধ্যে গিয়ে ডাবল বন্ড তৈরি করেছে। যখন এখানে ডাবল বন্ড তৈরি করেছে, নাইট্রোজেনের যে ইলেকট্রনটা অক্সিজেনের কাছে চলে গেছে, তার ঘাটতি তো পূর্ণ হয়ে গেছে। তাই এই প্লাসটা এই ইলেকট্রনটা চলে যাওয়ার কারণে না, এই প্লাসটা হচ্ছে সন্নিবেশ বন্ধনের কারণে। তাই কেউ যদি এখানে অ্যারো চিহ্ন দেয় নাইট্রোজেন থেকে অক্সিজেনের দিকে, তাহলে প্লাস মাইনাস চিহ্ন হবে না। ঠিক আছে, আমি আশা করি এই কথাটা বোঝাতে সক্ষম হয়েছি। আর যদি কমপ্লিকেশনে যেতে না চাও, তাহলে এমন যেমন আছে এমন করে দিয়ে যাবে। তাহলে এটা পজিটিভ চার্জ যুক্ত হলো, আর অন্যান্য জায়গাগুলো যেমন ছিল তেমন থাকবে, অন্যান্য জায়গাগুলো যেমন ছিল তেমন থাকবে। তাহলে এখন এখানে দেখো বেঞ্জিন চক্রের ইলেকট্রনগুলো কিন্তু বাইরের দিকে চলে যাচ্ছে, তাহলে ফ্লোটা কোন দিকে যাবে? এখন এরপরে 3 আর 4-এর ইলেকট্রনটা গিয়ে 3 আর 2-এর মধ্যে, 3 আর 2-এর মধ্যে নতুন করে আরো চেষ্টি মানে দ্বিবন্ধন তৈরি করবে। কত? 4 আর 3-এর ইলেকট্রন, 4 বা 3 ও 4-এর ইলেকট্রন 3 আর 2-এর মধ্যে গিয়ে নতুন করে দ্বিবন্ধন তৈরি হলো। আর এগুলো যা আছে তাই, এগুলো যা আছে তাই থাকবে, এই অবস্থায় থাকবে। আর তাহলে এখানে খেয়াল করো ইলেকট্রনটা কোথায় গেল? 3 আর 4-এর ইলেকট্রন 3 আর 2-এ গেল, তাহলে 3 আর 4-এর ইলেকট্রন 3 আর 2-এ গেল, তাহলে 4 ইলেকট্রন হারিয়ে ফেলছে, 4 পজিটিভ চার্জ যুক্ত। আর এটা যা ছিল তাই। কাঠামো কয়টা হলো? একটা দুটা তিনটা কাঠামোতে লক্ষ্য করো, তিনটা কাঠামোতে লক্ষ্য, তিনটা কাঠামোর মধ্যে এই দুইটা কাঠামোতে লক্ষ্য করো, প্রথম দুইটা 2 আর 3 কাঠামোতে লক্ষ্য করো। ইলেকট্রনটা বাইরের দিকে প্রবাহিত হওয়ার কারণে ইলেকট্রনগুলো যখন ঘুরছে, আবর্তন করছে, তখন 2 নম্বর অবস্থানে ইলেকট্রনের ঘাটতি, 4 নম্বর অবস্থানে ইলেকট্রনের ঘাটতি হয়েছে। তারপরে আবার এইখান থেকে আবার চলে আসবে। এটা কিন্তু এই দ্বিবন্ধনটা আছে কত কার্বনের? 5 আর 6-এর মধ্যে। এখন নতুন করে এই ইলেকট্রনটা ঘুরে এসে 5 আর 4-এর মধ্যে দ্বিবন্ধন তৈরি করবে, তাহলে 5 আর 4-এর মধ্যে দ্বিবন্ধন হয়ে গেল। 5 আর 4-এর মধ্যে, আর অন্যান্য জায়গাগুলো যা ছিল তাই থাকবে, অন্যান্য জায়গাগুলো যা ছিল তাই থাকবে। তাহলে এখন খেয়াল করো 5 আর 6-এর ইলেকট্রন বা 6 আর 5-এর ইলেকট্রন 5 আর 4-এর মধ্যে দ্বিবন্ধন তৈরি করলো, তাহলে 6 তার ইলেকট্রন হারিয়ে ফেললো, 6 নম্বরে ধনাত্মক চার্জ সৃষ্টি হলো। এখন খেয়াল করো এই তিনটা কাঠামোতে একটু খেয়াল করলেই তোমরা উত্তরটা পেয়ে যাবে। তাহলে এই মূলকগুলো থাকার কারণে ইলেকট্রনগুলো যখন বাইরে চলে যায়, তখন 2, 4, 6 অর্থাৎ অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পেয়ে গেছে। আর অর্থ প্যারা অবস্থানের তুলনায় মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্বগুলো বেশি থাকে। যেহেতু অর্থ প্যারা অবস্থানে প্লাস চিহ্ন দেখানো হয়েছে, তার অর্থ হচ্ছে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব কম, আর এই অর্থ এবং প্যারা অবস্থানের তুলনায় মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্বটা বেশি থাকে। তাহলে লাস্টটা কি হবে? লাস্টটা আবার সেই পূর্বের অবস্থানটা চলে আসবে, আর এটা এইদিকে না আসে এইদিকে, তাহলে দ্বিবন্ধন যা ছিল তাই। ফিরে পাবে হায়, যা ছিল তাই ফিরে পাবে হায়, আগের মতো হয়ে যায়, আগে থাকে ডানে দ্বিবন্ধন, লাস্টেরটা হয়েছে বামে দ্বিবন্ধন, যে ছিল হৃদয়ে সে আছে হৃদয়ে। ওকে, তাহলে এখন দেখো অনুরণন কাঠামো আমার এই মেটা নির্দেশকগুলো যখন বেঞ্জিন চক্রে উপস্থিত থাকছে, তখন ইলেকট্রন ঘনত্বগুলো বাইরে চলে যাচ্ছে। ইলেকট্রনগুলো বাইরে চলে যাওয়ার কারণে অর্থ প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায়, আর অর্থ প্যারা অবস্থানের তুলনায় মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্বগুলো বেশি থাকে। দেখো মেটা অবস্থান কি কোনটা 3 আর 5, এই যে এটা 5, এটা 3, 5, 3 এবং 5 এই দুই জায়গাতে কোনো ইলেকট্রন ঘনত্ব হ্রাসও পায় নাই, বৃদ্ধিও পায় না। 3 এবং 5 এখান থেকে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায় না, কিন্তু হ্রাস পেয়েছে কোথায়? মেটা অবস্থান, অর্থপ্যারা অবস্থান থেকে 2, 4, 6। তাহলে এই 2, 4, 6 থেকে যেহেতু ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, তাহলে এই 2, 4, 6 বা অর্থপ্যারা অবস্থানের তুলনায় মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্বগুলো বেশি আছে।
আর এই কারণে এই গ্রুপগুলো যখন বেঞ্জিন চক্রে উপস্থিত থাকে তখন বেঞ্জিন চক্রে দ্বিতীয় কোনো প্রতিস্থাপক এসে যখন যুক্ত হয় তখন সে অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত না হয়ে মেটা অবস্থানে যুক্ত হয়, কারণ মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। তাহলে এখন যদি বলা হয় যে নাইট্রোবেনজিন মেটা নির্দেশক কেন, তাহলে এই অনুরণন কাঠামো দেখাইয়ে বলবা যে এই বেঞ্জিন চক্রের সাথে NO2 গ্রুপ যুক্ত থাকার কারণে উপরের অনুরণন কাঠামো হতে দেখা যায় যে NO2 গ্রুপ যুক্ত থাকার কারণে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পায় এবং অর্থ প্যারা অবস্থানের তুলনায় মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, ফলে দ্বিতীয় প্রতিস্থাপকটা মেটা অবস্থানে যুক্ত হয়। সো নাইট্রোবেনজিন মেটা নির্দেশক। আর যদি বলি সক্রিয়তা কম কেন, ওই একই উত্তর যে বেঞ্জিন চক্র থেকে ইলেকট্রন ও বাইরের দিকে চলে যায়, ফলে চক্রের সক্রিয়তা হ্রাস পায়। কিন্তু বেঞ্জিনের ক্ষেত্রে তো এমন কোনো কিছু ঘটবে না, কারণ বেঞ্জিনের পাই ইলেকট্রনগুলো যেমন ছিল তেমন আছে, তেমনই থাকবে এবং এটা স্বাভাবিক সক্রিয়তা প্রদর্শন করবে। সো আমি মনে হয় আমার আলোচনাগুলো যতটুকু আলোচনা করেছি ততটুকু যদি তোমরা কেউ ভালো করে করো তাহলে অবশ্যই এটা বুঝতে সক্ষম হবে, এবং এটা যেহেতু অনেক কঠিন জিনিস মনে হয় অনেকের কাছে, তাই একটু বারবার প্র্যাকটিস করলে অবশ্যই সহজ হবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। নেক্সট মনে হয় কবে, আজকে শনিবার, নেক্সট সোমবারে আবার দেখা হবে। সোমবারে আবার নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আমি অ্যারোমেটিক অংশের যতটুকু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আলোচনা করেছি। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে জানাবো, আমি সেটা আলোচনা করব। তো আজকের ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।